This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাবি ছিল তিলোত্তমার বিচার, আহ্বান ছিল রাত দখলের। প্রথমে কথা ছিল যাদবপুর একাডেমি আর কলেজ স্ট্রিটে দেখা হবে, তারপর দেখা হওয়ার জায়গা ক্রমশ বাড়তেই থাকলো, রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল। রাত বাড়তে রাতের দখল নিল মোড়ের মাথা, অলিগলি আর সবকটা বড় রাস্তা। কেউ এসেছিলেন মেয়েদের জন্য, কেউ বা নিজের মেয়ের জন্য, দাবি একটাই, নিরাপত্তা। এসছি সবাইকে সমর্থন করতে এসছি, কারণ যেটা হয়েছে এটা মেনে নেওয়া যায় না। আমার মেয়ে আছে, বড় হবে, পড়াশোনা করবে, অবভিয়াসলি নাইট ডিউটি করবে, নানা রকম ডিউটি করবে, কিন্তু কেউ হেঁটেছেন, কেউ ছবি এঁকেছেন, কেউ বলেছেন নিজেদের কথা। অঘন্য নারকীয় মৃত্যু, হত্যা, ধর্ষণ আমাদের এই রাজ্যে বসে সহ্য করতে হচ্ছে, তার বিরুদ্ধে আমরা সবাই মিলে সোচ্চার রয়েছি। এখন আমরা কাউকে ভয় পাই না। এটা আমার এ কারণেই এতটা বেজেছে, কারণ ঠিক 31 বছর বয়সী একটি মেয়ে আমারও আছে। ভাবতে পারে না, অত নিষ্পাপ ভালো মেয়েটা জীবনটা শেষ করে দিল। এত বড় রাজনীতি। অধিকার বুঝে নেওয়ার, তাগিদ বুঝিয়ে দেওয়ার কেউ শিখলেন, অনেকে শেখালেনও। স্বাধীনতার রাতেই তৈরি হলো আর এক ইতিহাস। দেখুন, একটা প্রশ্ন মনের মধ্যে খচখচ করছে। দেশ কি মানুষের, নাকি মানুষ দেশের? দেশের জন্য মানুষ, নাকি মানুষের জন্য দেশ? কেন করছে? কারণ আজকের দিনটা একটু পিছিয়ে তাকিয়ে এই কথাটা তো ভাবতে ইচ্ছে করছে, এই বিষয়টা একটুখানি বুঝে নিতে ইচ্ছে করছে। দেখুন, 1947 সালের 14ই আগস্ট আমার জন্ম হয়নি। ফ্রিডম অ্যাট মিডনাইট দেখিনি আমি। সেই আফসোসটা তো ছিল যে কোনো ভারতবাসীর কাছেই। সেই মুহূর্তটার আস্বাদ না পাওয়ার কোথাও গিয়ে হয়তো আফসোস থাকবেই, তাই না? আমরা উপভোগ করছি যে জিনিসটা, সেই জিনিসটা প্রথম দিন, সেই মুহূর্ত, তার তো একটা আলাদা মাহাত্ম্য, আলাদা ছোঁয়া, আলাদা অনুরণন। সেই আফসোসটা জাস্ট ঘুচে গেল, জানেন তো? সেই আফসোসটা ঘুচিয়ে দিল এই 2024-এর 14ই আগস্ট। এই অনুভূতিটা জীবনে হয়নি। একদম খুব পরিষ্কার করে বলে দিই, রিপোর্টার হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবে নয়, একদম মানে একটা অন্য ধরনের অনুভূতি। এই অনুভূতিটাই পাবো বলে রাস্তায় নেমেছিলাম। দেখুন, নর্মাল কোর্সে এরকমভাবে মানুষের রাস্তায় কাতারে কাতারে নেমে আসাটা আমি দেখেছি 2011 সাল। ভারত যেদিন বিশ্বকাপ জিতল, মুম্বাইয়ে স্টেডিয়ামে হাজির ছিলাম। তারপর সেই মানুষে ভরে যাওয়া মেরিন ড্রাইভ দেখেছি। 1983 সালে ভারত যখন প্রথম বিশ্বকাপ জিতেছিল, তখনও মানুষজন একটা অন্যরকম চমকের মধ্যে থেকে রাস্তায় নেমে পড়েছিলেন। কিন্তু বিশ্বাস করুন, এইটা না একদম অন্যরকম অনুভূতি হয়ে গেল। সাধারণ মানুষের ভেতর অনেক প্রতিবাদী মুখের সঙ্গে মিশে যেতে যেতে মনে হচ্ছিল এটাই বোধহয় এটা উপভোগ করার সেরা রাস্তা, একজন হয়ে যাওয়া। কিন্তু মনে কি একটা প্রশ্ন ছিল না? একটা কেন, অনেকগুলো ছিল। সংশয় কি ছিল না? ছিল তো বটেই, অনেকগুলো ছিল। কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ নেই, সংগঠন নেই, কোনো নেতা নেই, কোনো জনমোহিনী মুখ নেই। শুধু অকালে ঝরে যাওয়া কলকাতার এক তিলোত্তমার জন্য কলকাতা কি পারবে ওই দীর্ঘদিনের স্থবির থাকার অভ্যেসটা ঝেড়ে ফেলতে? পারবে? শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ভাসিয়ে দেওয়া আহ্বানের মাধ্যমে এক সুতোয় গোটা রাজ্যটা বাঁধা পড়তে পারবে? এই প্রশ্নগুলো মনের মধ্যে ছিল। আরেকটা প্রশ্নও ছিল, সে প্রশ্নটার উত্তরটা একটু পরে পেয়েছি, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। রাস্তায় নেমে ওই স্রোতে ভেসে যেতে যেতে কি দেখলাম জানেন? দেখলাম
রাত 11:30টার পর জমায়েতের ডাক দেওয়া হলো, 5টা থেকেই রাস্তায় মানুষজন নামতে শুরু করলেন। এত উৎসাহ। যত সময় গড়ালো, চারপাশ থেকে একের পর এক ফ্ল্যাট, বাড়ি, চারপাশ থেকে গলিগুলোর থেকে পরপর বেরিয়ে আসছিলেন যারা, তার মধ্যে চেনা মুখ আছেন, অচেনা মুখ আছেন, কিন্তু সবাই মিলে যাচ্ছিলেন শহরের বিভিন্ন প্রান্তে। বয়স্ক, অল্প বয়স্ক, বিশেষ ক্ষমতা সম্পন্ন, জন্ম প্রতিবাদী বা চরম আপোসধর্মী, আপাদমস্তক নির্বিরোধ, সব রকম, সবাই, সব ধরনের মানুষ কোনো এক অদৃশ্য হ্যামলিনের বাঁশিওয়ালার টানে যেন রাস্তায় নেমে এসেছিলেন। দেখুন, আমার আপনার মা, স্ত্রী, বোন, সন্তানের পক্ষে ওই চৌকাঠ ডিঙোনোটা কিন্তু খুব কঠিন, জানেন তো, খুব কঠিন। উচ্চতা এইটুকুনি, কিন্তু আসলে বাস্তবে অনেক উঁচু। সেটাকে টপকে এই সমস্ত মানুষের ভিড়ে যেভাবে সবাইকে মিশে যেতে দেখলাম, নিজেও মিশে গেলাম, দেখছিলাম আর রোমাঞ্চিত হচ্ছিলাম। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখেছেন, এত মানুষ চতুর্দিক থেকে বেরিয়ে পড়লেন, বিভিন্ন বয়স, বিভিন্ন পেশা, ধর্ম, হয়তো রাজনৈতিক মতবাদও, কিন্তু একটা উল্টো পাল্টা স্লোগান উঠল না। কেউ কোনো রকম প্ররোচনায় পা দিচ্ছিলেন না। আমি জানি এটা বলার পর আপনারা কি ভাবছেন, আসবো। দেখুন, লক্ষ্য স্থির রেখে এই যে মানুষজন নেমেছিলেন না, গোটা রাজ্য জুড়ে তারা কিন্তু শুরুর থেকে শেষ পর্যন্ত একটা জায়গা পাখির চোখ করে হেঁটে গেলেন। এটা কি কারোর কাছে প্রত্যাশিত ছিল, নাকি প্রশ্নটা ঠিক হলো না, নাকি এটাই যে হতে চলেছে, এরকমটাই যে হতে চলেছে সেটা কেউ কেউ বুঝতে পেরেছিলেন? সেজন্যই কি এই মেয়েদের রাত দখলের কর্মসূচিটাকে দ্বিধা বিভক্ত করার জন্য একটা শুরুর থেকেই চেষ্টা শুরু হয়ে গেছিল? দেখুন, ছাই উড়িয়ে যদি অমূল্য রতনের সন্ধান পাওয়া যায়, তাহলে ছাই ওড়াতে দোষ কিসের? ওড়ানোই তো ভালো। তাই করি। দুটো উদাহরণ দেবো। প্রথমত, রাত দখলের কর্মসূচিকে রাজনৈতিকভাবে দাগিয়ে দেওয়ার একটা সুস্পষ্ট চেষ্টা ছিল। কেন ছিল? কর্মসূচির পেছনে বিজেপি এবং বামেদের গভীর ষড়যন্ত্র রয়েছে বলে শাসক দলের সন্দেহ ছিল। আজও তো সেটাই বলেছেন মুখ্যমন্ত্রী। কেন বলেছেন? কারণ আছে। কারণ বেশিরভাগ মানুষই তো এই রাজনীতির ছোঁয়াটা সযত্নে এড়িয়ে চলতে ভালোবাসেন। আমি, আপনি, চারপাশটা দেখুন না, বাড়ির সবাই, আর বিশেষ করে মা, বোন, নিজেদের স্ত্রী, সবাই, সন্তান, এটা কোনোদিন চাইবেন? অবশ্য হ্যাঁ, এটা ঘটনা, আপনি তাকে ছুঁতে না চাইলেও রাজনীতি তার প্রয়োজন মতো আমাদের ছুঁয়ে দেবে না, এরকম কোনো গ্যারান্টি তো নেই। ছুঁয়ে দেয় তো, এটা আলাদা কথা। কিন্তু এমনিতে মানুষজন কিন্তু আবেগের ডাকে সাড়া দিতে রাজি থাকেন, রাজনীতির ডাকে ততটা নয়। তাই গোটা বিষয়টাকে যদি কোনোভাবে রাজনৈতিক বলে দেখে দেওয়া যায়, তাহলে তো তার মুখ থুবড়ে পড়ার সম্ভাবনাটা বেশি হয়। তাই কি সেই চেষ্টা ছিল? এখান থেকে দ্বিতীয় ব্যাপারটা, ঠিক মেয়েদের রাত দখলের লড়াইয়ের দিনে বেছে বেছে 34 বছর আগের এই বামতলা গণধর্ষণ কাণ্ডেও জাস্টিসের দাবি তোলাটা শুরু হলো কেন? কেন সুবিচার চাইতে এত দিন সময় লেগে গেল? একদম স্থান, কাল, পাত্র, পাঁজি, পুঁথি দেখে কালকেই তোলা হলো। শোনার পর থেকে না খালি মনে হচ্ছিল যে অরাজনৈতিক আন্দোলনের সামনে একটা রাজনৈতিক প্রতিপক্ষ খাড়া করে দেওয়ার চেষ্টাটা শুরু হয়ে গেছে। আর তাতে যা হয়, কোথাও গিয়ে অরাজনৈতিক জায়গাটা সেটাও কোথাও গিয়ে রাজনৈতিক হয়ে যায়। কিন্তু তারপরেও কাল যে কারণে আমি রোমাঞ্চিত হয়েছি বা অবাক হয়েছি, তার কারণটা কি জানেন? তার কারণ রাজনৈতিকভাবে কালকের কর্মসূচিটাকে, এই দাগিয়ে দেওয়ার চেষ্টাটাকে সাধারণ মানুষ গুরুত্ব দেয়নি বলেই কাল নির্দিষ্ট সময় অন্তত 5-6 ঘন্টা আগের থেকে মানুষ ওইভাবে রাস্তায় নেমেছে। আর শুধু নামেনি, আপনারা দেখেছেন, আপনারাই ছিলেন, গভীর রাত পর্যন্ত রাস্তায় পড়েছিলেন আপনারা। কয়েক রাত্রি ধরে আমি ঘুমোতে পারছি না, আমি খেতে বসতে পারছি না। আমার খালি মনে হচ্ছে এই ঘটনা যদি আমার মেয়ের ক্ষেত্রে ঘটতো, আমি ভাগ্যবান যে আমার মেয়ের ক্ষেত্রে ঘটেনি। তার বাবা মার
মনের অবস্থা কি তার পিতামাতার, এটা আমি ভাবছি। এবং এই আন্দোলন যখন চলছিল গত রাত্রে, শান্তিপূর্ণ আন্দোলন, তখন একদল দুর্বৃত্ত ঢুকে ভাঙচুর করে আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। এটা অত্যন্ত নিন্দাজনক বিষয়। এরকম যেন আর না হয়, এইটুকুই আমার শুধু বলার। আমি ঘরে বসে এটুকু বলতে পারি, পথে নামার শক্তি আমার নেই। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। পথে নামার শক্তি নেই, কিন্তু কবি জয় গোস্বামীর এই বক্তব্যটা এটাই আসলে নির্যাস। কেন অত মানুষ রাস্তায় নেমেছিলেন? কোনো রাজনৈতিক ডাক, রাজনৈতিক বন্দোবস্ত, কোনো রাজনৈতিক পতাকা কিচ্ছু দরকার পড়েনি। আসলে সবাই তো নিজের জন্য নেমেছিলেন, নিজের বাড়ির লোকের জন্য নেমেছিলেন। বোনেদের মনে হয়েছে নিজেদের বাড়িতেও তারা হয়তো নিরাপদ নন। মায়েদের মনে হয়েছে কোথাও গিয়ে সন্তান সে নিরাপত্তাহীনতায় ভুগবে না তো। তাই তো সবাই মিলে এইভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলেন, মাঝরাত্রে প্রতিবাদ করেছেন। অর্থাৎ এটা একটা মানসিকতা, সামগ্রিক মানসিকতা, যে মানসিকতাটা একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, তার মানে দীর্ঘদিন ধরে ছড়িয়ে পড়েছিল। হয়তো ছিল প্রেক্ষাপটটা তৈরি, শুধু এই তিলোত্তমাকে কেন্দ্র করে সুইচটা অন হয়ে গেছে। এবার সেই মানসিকতার চাপ যাদের উপর গিয়ে পড়বে, সেটা সহ্য করা তো চারটিখানি কথা না, বিশেষ করে তাদের যারা রাজনীতি করেন। এবার রাজনীতিকরা যদি দেখেন না যে মানুষ নিজেদের সমস্যা নিজেরাই মেটাতে রাস্তাটা খুঁজে পেয়ে যাচ্ছে, ওরখান দিয়ে সমাধান করবে বুঝে যাচ্ছে, তাহলে তো তাদের আবার মুশকিল। তারা হীনমন্যতায় ভুগতে থাকে, জানেন তো, অস্তিত্বহীনতায় ভুগতে পারেন। ভাবতেই পারেন জনতাই যদি পথে নেমে দাবি টাবি আদায় করে নিতে শিখে যায়, তাহলে আর তাদের কি দরকার? তাদের তো আর ওই প্রতিশ্রুতির ললিপপ দিয়ে ভুলিয়ে রাখা যাবে না, তাই না? কি গণ্ডগোলের সময় বলুন তো। তাহলে তো তাদের নিজেদের লোকাল স্ট্যান্ডার্ডটাই, মানে তাদের প্রয়োজনীয়তাটাই তো ফুরিয়ে গেল। গণ্ডগোলটা তখনই শুরু হয়। অস্তিত্ব যদি কোথাও সংকটে পড়ে, যদি অনিশ্চয়তায় কেউ ভুগতে শুরু করেন, তখনই তো এই সমস্ত হয়। মজাটা এটাই, সাধারণ মানুষ, আমি, আপনি, আমার বাড়ির সবাই, মা, বোন, সবাই তারা যখন নেমে পড়েন একটা কোথাও গিয়ে নিরাপত্তাহীনতার থেকে, আর রাজনীতিকরাও যখন মনে করেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদের প্রয়োজনীয়তা কোথাও গিয়ে ধাক্কা খেয়ে যাচ্ছে, তখনও তো তারা প্রতিবাদ করতে নেমে পড়েন, জানেন তো। তখনই সংঘাত তৈরি হয়। দেখুন, আমরাই বলেছিলাম যে কোনো স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে হজম করাটা এই রাজনীতিকদের জন্য না ভয়ঙ্কর কঠিন কাজ। তাদের হজম শক্তিটা তো তেমন শক্তপোক্ত না, এটা তো বারবার প্রমাণিত। এবার ভুল যে বলিনি সেটার প্রমাণ ওই আরজিকর হাসপাতালের এমার্জেন্সির ওই ঘড়িটা। অসাধারণ, এরকম প্রতীকী ঘড়ি আমি খুব কম দেখেছি, জানেন তো, এত বছর ধরে সাংবাদিকতা করছি। কাল রাতে ওই ঘড়িটা 12:35 বাজার পর থেকে বন্ধ হয়ে গেছে। হয়তো লাঠির বাড়ি পড়েছিল, কিন্তু ওই লাঠির বাড়ির টাইমিংটা ধরে রেখে দিয়েছে, জানেন তো। ওই রাজনীতিকদের হয়তো কোথাও গিয়ে নিরাপত্তাহীনতার সময়টা সেটাও চিহ্নিত করে দিয়েছে, বা রাজনীতিকদের প্রতিবাদের সময়টা। যে বাংলা আমাকে কাল গর্বিত করছিল, সেই বাংলাই কিন্তু আমাকে লজ্জিতও করেছে। বাংলার কিছু মানুষ যেমন আমার গর্বের কারণ, তেমনি বাংলার কিছু মানুষের কারণে এ রাজ্যের একজন হিসেবে আমি লজ্জিত। লজ্জা করছে, আপনাদেরও করছে। হয়তো ভেতরে ভেতরে ভয়ঙ্কর একটা ক্ষোভ হচ্ছে, অনেকে মুখে ছি করছেন। আসলে লজ্জা, এটা তো হওয়ার কথা না, অথবা এটাই হওয়ার কথা। যারা আরজিকর হাসপাতালে হামলা করলো তারা কিন্তু এ রাজ্যেরই বাসিন্দা, এখানকারই ভোটার, এখানকারই সরকারের দেওয়া সব সুযোগ সুবিধা তারা পায়। অথচ তারা ভাঙলো একটা সরকারি হাসপাতাল, যেটা আমার, আপনার, সাধারণ মানুষের করের টাকায় চলে, মানে আমাদের টাকায় চলে। সেই হাসপাতাল যেখানে আমি, আপনি চিকিৎসার জন্য যাই, যেখানে অসংখ্য মানুষ এখনও চিকিৎসার অপেক্ষা করছিলেন বা চিকিৎসা নিচ্ছিলেন। কোন অধিকারে তাদের
এরকম একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হলো, নাকি অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়াটাই আসল খেলা? খেলা হবে না, এবার অনিশ্চয়তাটা হচ্ছে সেই খেলার বল। কখনো আপনার আমার মানে সাধারণ মানুষের দিকে সেই অনিশ্চয়তা, সেই নিরাপত্তাহীনতাটা ছুড়ে দেওয়া হয়। আমরা কোনোভাবে লুপে বা লাথি মেরে বা ঠেলা মেরে উল্টো দিকে পাঠিয়ে দিলে আবার সেটাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কি মজার খেলা! দেখুন, চিকিৎসায় গাফিলতি হলে, রোগী মৃত্যু হলে হাসপাতালে ভাঙচুর, চিকিৎসক বা চিকিৎসা কর্মীর ওপর হামলার ঘটনা, এগুলো তো আগেও ঘটেছে, কিন্তু কাল তো এমন কিছু ঘটেনি, নাকি ঘটেছে? কোথায় গাফিলতি হয়ে গেছে? কারো স্বার্থ বিঘ্নিত হয়েছে? তাহলে তো ভয়ঙ্কর কাণ্ড। স্বার্থের অপমৃত্যু, সেটা কেউ সহ্য করতে পারে না। ওটা প্রিয়জন হারানোর থেকেও অনেক বেশি জ্বালাময়ী, অনেক কষ্টকর, জানেন তো। আরজি করে হামলা কি সেই জন্যেই? কোনো রাগের বহিঃপ্রকাশ ওভাবে আরজি করে এমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে শুরু করে মেডিসিন স্টোর বা 3 তলার ইএনটি ফ্লোর টানা আছড়ে পড়লো, একের পর এক সিসি ক্যামেরা ভাঙা হলো, সব কিছুই কি পরিকল্পিত? তিলোত্তমার বিচার, বাংলাদেশ এমনকি পৃথিবীর নানা প্রান্তে শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল স্বতঃস্ফূর্তভাবেই। তাল কাটল ভরকেন্দ্রে, আরজি করে। পুলিশের সামনেই হাসপাতালে হামলা, একদল দুর্বৃত্ত, একদল দুষ্কৃতীর। একদল হামলা করে ভেতরে ঢুকে গেছে। 12টা কি 12:30, ঘড়িটা দেখলে আপনারা টের পাবেন, ঘড়িটা ভেঙেছে, ওটাই টাইম ফিক্সড হয়ে গেছে 12:35। হ্যাঁ, ওই পুলিশেরা আটকানোর চেষ্টা করেছিল, আর বাকি কিছু আমাদের সাথে পালিয়ে তারা আমাদের সাথে ওয়ার্ডে আশ্রয়, পুলিশের সাথে আশ্রয় নিয়েছিল তারা। প্রাণ হাতে ছুটছে পুলিশ, দুষ্কৃতি রুখতে না, দুষ্কৃতীদের থেকে বাঁচতে। ধন্দ কাটতে না কাটতেই রাত দখলের লড়াইয়ের পাল্টা তখন আরজিকর দখলের খবর টিভির পর্দায়। সত্যি তুলে ধরেছে TV9 বাংলা, তাই দুষ্কৃতীদের টার্গেট হলেন আমাদের প্রতিনিধিরাও। কেউ লুকোতে বাধ্য হলেন বাথরুমে, কেউ আবার মর্গে। আমি যখন ইমার্জেন্সিতে ঢুকেছিলাম, ওরা টিউবলাইট ছুটছিল। বাইরে ততক্ষণে সব ছাড়খাড়। আন্দোলনের মঞ্চ থেকে ইমার্জেন্সি বিল্ডিং, দুষ্কৃতীরা তখন উন্মত্ত। রড, বাঁশ, লাঠি, অবাধে ভাঙচুর। নার্সিং স্টেশন চুরমার, মাটিতে গড়াগড়ি খাচ্ছে জীবনদায়ী ওষুধ। অ্যাডমিশন কাউন্টার থেকে HDU বেডের যন্ত্রপাতি, অবশিষ্ট নেই কিছুই। কারা হামলা চালালো? এর থেকেও বড় হয়ে উঠল হামলাটা কোথায় হলো। চেস্ট মেডিসিনের ডিপার্টমেন্টে হামলা চালানো হয়। এই ফ্লোরের কিছুটা পাশে সেমিনার হল, যেখানে দেহ মিলেছিল তিলোত্তমার। তাহলে কি সেটাও লক্ষ্য ছিল হামলাকারীদের? লক্ষ্য ছিল সেমিনার হল? উদ্দেশ্য কি ছিল প্রমাণ লোপাট করে দেওয়ার? ফ্লোর অব্দি উঠতে পেরেছিল, 4 তলা অব্দি। ওরা 4 তলা অব্দি উঠে গেছিল, দরজাটা ভেঙে ফেলেছে। 4 তলায় একটা সিঁড়ি, একটা দরজা ছিল, গিয়ে দেখুন ভাঙা আছে। আশঙ্কা তারা তার উপরে সেমিনার রুমের দিকে, চেস্ট মেডিসিনের যে সেমিনার রুম, যেটা ক্রাইম সিন, তার দিকে তারা যাওয়ার চেষ্টা করছে। হামলাকারী কারা? পুলিশ ছবি প্রকাশ করেছে। আন্দোলনকারীদের ভেগ ধরেই কি পরিকল্পিত দুষ্কৃতী হামলা? এটা হসপিটাল নাকি অন্য কোনো ধ্বংসস্তূপ? স্যার, নিচেরটা তো পুরো ধ্বংস হয়ে গেছে, উপরে কি কেউ আসতে পেরেছিল? দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের গাড়ির চেহারা দেখো। আমি এইখানকার লোকাল নাগরিক, ঠিক আছে, আমাদের পাড়া বেলগাছি আছে, কিন্তু এইখানে মানে লোকাল যারা পুলিশ আছে তাদের এখানে অনেক অত্যাচার আছে। হাসপাতালের বাইরে আন্দোলন চলছিল। হাসপাতালের চিকিৎসক পড়ুয়াদের পাশাপাশি রাত দখলের আহ্বানে পথে ছিলেন লাখো লাখো মানুষ, ছিল পুলিশও। সব ভেদ করেও এমন হামলা হলো কিভাবে? পুলিশের সোর্স কাজ করলো না, নাকি কাজ করলো একটা নিখুঁত পরিকল্পনা? কাজ করলো একটা সাজানো চিত্রনাট্য? ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। চিত্রনাট্য কেন বললাম? এই জন্যই কি ওই দিন কাল সব কিছু এরকম অদ্ভুতভাবে মিলে যাচ্ছিল। আজকে মজা লাগছে, একদিন পর তো পুরো জিনিসটা দেখছি, সিনেমার মতো ভাবি, তাহলে অনেকটা মিলে যাবে। ওই চিত্রনাট্যর কথা বলছি না বারবার, চিত্রনাট্য সে তো সাজানো, আগের থেকে পূর্ব পরিকল্পিত। স্ক্রিপ্ট রাইটার লিখে দেন, তারপর সিনেমাটা তৈরি হয়। এক্ষেত্রেও কি সেরকম? দেখুন, যে প্রতিবেদনটা দেখালাম না, এই প্রতিবেদনটার মধ্যে থেকে দুটো জিনিস খুব পরিষ্কার।
সুনির্দিষ্টভাবে আক্রমণ করা হয়েছিল, একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আক্রমণ করা হয়েছিল। এবং খেয়াল করে দেখুন, সেটা যদি ওই চতুর্থ তলটায় হয়, ওই সেমিনার রুমটায় হয়, তাহলে কি গণ্ডগোলের ব্যাপার বলুন তো, কি আছে বলুন তো ওইখানটায়? এই কখনো তিলোত্তমা মারা যাওয়ার পর থেকে কখনো তড়িঘড়ি, যেটা নিয়ে কারোর কোনো দিন মনে হয়নি, মারা যাওয়ার পরের দিন থেকেই সেখানে ভাঙচুর করে হঠাৎ করে নতুন করে ঘরবাড়ি তৈরির একটা ব্যবস্থা শুরু হয়ে গেল। আবার একদল লোক গোটা রাজ্যে, যেখানে কোথাও কিছু হলো না, গোটা রাজ্যে শান্তিপূর্ণভাবে মা বোনেরা সবাই রাস্তায় নামলেন, আমরা নামলাম, সাধারণ মানুষ, অথচ এই একটা জায়গায় এসে পুরো জায়গাটা গন্ডগোল হয়ে গেল। চেনা না শান্তিপূর্ণ আন্দোলনগুলোতে, সিনেমাতে আমরা অনেক দেখেছি, জানেন তো, মনে পড়ছে না, সিংহম টিংহম কী সব আছে না, এই সিনেমাগুলো দেখবেন, ওই পেছনে কেউ থাকে, তারপর হঠাৎ একটা বোতল ছুঁড়ে দিল, সামনে শান্তিপূর্ণ হয়তো বিক্ষোভ চলছিল, পেছন থেকে যে মুহূর্তে বোতল পড়লো পুলিশ চার্জ করলো, বা এ পাশ থেকে ও পাশে অন্য দলের গায়ে কিছু একটা ছুঁড়ে দেওয়া হলো, তারা সঙ্গে সঙ্গে চার্জ করলো, ব্যাস লেগে গেল ধুমধুমার। শান্তির থেকে মুহূর্তের মধ্যে গোটা ব্যাপারটা অশান্তি। মাঝখান থেকে যাদের যা স্বার্থ পূরণ হওয়ার সেটা হয়ে গেল, হয়তো সেই ফাঁকে কিছু নির্দিষ্ট উদ্দেশ্যকে মারা হলো, কিছু তথ্য প্রমাণ সেটা গায়েব করার চেষ্টা হলো, কিছু মনোবল সেটা ভেঙে দেওয়ার চেষ্টা হলো। হয়তো এই ধরনের কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন যেটা হতে পারে এবং যেটা রাজনীতিকরা মোটেও পছন্দ করেন না, সেটা একদম শুরুতেই উপড়ে ফেলার চেষ্টা হতে পারে। কিন্তু চেনা লাগবে। দেখুন সিনেমা দেখলে মানে গোটা ঘটনাটা আমি যত দেখছিলাম ঠিক করেছি, আরও বেশি করে সিনেমা দেখবো, জানেন তো। আমাদের রাজ্যের সঙ্গে বাস্তবের মিল পেলে দেখবেন ইদানিং বায়োপিকগুলো ভীষণ হিট করে, আসলে বাস্তবের সাথে যোগাযোগ আছে তো। সিনেমা দেখুন, আমাদের রাজনীতি দেখুন আর সিনেমা দেখুন, রাজ্যকে দেখুন আর সিনেমা হলে যান, একদম পুরো মিল পেয়ে যাবেন। দেখুন, এই রাজ্যে এতদিন বহু ঘটনা ঘটেছে, যেটাকে রাজ্যের সরকার বা রাজ্যের শাসক দল শুরুতেই সাজানো ঘটনা বলে দিয়েছে। এই প্রথম এমন একটা ঘটনা ঘটল যেটাকে রাজ্যের মানুষ সাজানো ঘটনা বলতে পারেন। এই যে এতগুলো কথা বললাম, এই যে চিত্রনাট্যের কথা বললাম, সেগুলোর সঙ্গে আরজি করে হামলার দৃশ্যগুলো পরপর কল্পনা করুন আর মিলিয়ে নিন। মেয়েদের রাত দখলের অভিযান সারা রাজ্যে গণগণ করছে, সমস্ত সংবাদ মাধ্যম লাইভ দেখাচ্ছে। সেই সময় কিন্তু যাবতীয় কিছু যে আবেগ, একটা স্বতঃস্ফূর্ততা, সব খবরগুলোর মোড় ঘুরিয়ে দিল এই হামলাটা। এখানে একটা প্রশ্ন, এই হামলাটার উদ্দেশ্য কি তাহলে নজর ঘুরিয়ে দেওয়া? প্রথম প্রশ্ন। এবার পয়েন্ট নাম্বার 2, আরজি করে হামলাটা কখন হলো? ইমার্জেন্সির ওই বন্ধ করেই তো প্রমাণ করে দিচ্ছে, রাত 12:30টার আশেপাশে ওই হামলাটা শুরু হয়। আর আমাদের TV9 বাংলা ড্রোন ক্যামেরার ছবিতে ধরা পড়েছে ওই সময় আরজি করের মেন গেটে আছড়ে পড়ছে ভিড়, যে ভিড় দুটো দলে ভাগ হয়ে একটা গেট থেকে ডান দিকের এমার্জেন্সি ডিপার্টমেন্টের দিকে ছুটে যাচ্ছে, আর একটা ভিড় ছুটে যাচ্ছে সোজা মেন গেটের সোজাসুজি। বাঁধা হয়েছিল আরজি করের আন্দোলনকারীদের মঞ্চ। সেই মঞ্চটা কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ভেঙে গুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। দেখতে দেখতে মনে হচ্ছিল কি জানেন, এদের বোধহয় ওই হীরক রাজার দেশের সেই মগজ ধোলাই যন্ত্রের মতো কোনো যন্ত্রে ঢুকিয়ে ব্রেনটের ওয়াশ করে ছেড়ে দেওয়া হয়েছে, মাথায় শুধু ভাঙচুরের মন্ত্র পোড়া। একটা তো মনোবল ভাঙা, একটা ওই আন্দোলনকারীদের মঞ্চ ভাঙা, আর একটা আন্দোলনটাকেই ভেঙে দেওয়া। এখানেই আমার তৃতীয় পয়েন্টটা, যে ভিড়টা এমার্জেন্সিতে ঢুকেছিল, সেই ভিড়টা যেখানে ভাঙচুর চালিয়ে ওই HDU রুম হয়ে সোজা চলে গেছিলো ওই সেকেন্ড ফ্লোরটায়, মানে 3 তলায়। আর আরজি করের মেন বিল্ডিংয়ের 3 তলায় রয়েছে ENT আর ডার্মাটোলজি বিভাগ। সেখানে তো কিছু থাকার কথা না, মানে লক্ষ্য হওয়ার তো কথা না, অঙ্কে বেলে না আর কি। এবার হামলাকারীরা ENT ডিপার্টমেন্টের দরজা ভাঙচুরের চেষ্টা করেছিল। তাহলে নির্দিষ্টভাবেই হয়তো ব্যাপারটা হচ্ছিল, আরজি করের মানচিত্রটা কারোর মাথায় গেঁথে না দিলে কারোর পক্ষে তো ওই একদম নির্দিষ্ট সময়ের ভেতর দুটো নির্দিষ্ট জায়গায় গিয়ে হিট করা সম্ভব না। একদিকে ওই
মানে কি সুশৃঙ্খল ভাবুন, বিশৃঙ্খল জনতার মধ্যে এরকম সুশৃঙ্খল প্রচেষ্টা চট করে দেখা যায় না। একদল গিয়ে সোজা আন্দোলন মঞ্চ ভেঙে দিল, আর একদল সোজা চলে গেল সেই জায়গায় যেখানে আরেক ধাপ উঠলেই কিন্তু ছিল ওই সেমিনার হল। এবার তারা তাহলে ওখানে গিয়ে আটকে গেল কেন? দেখুন, হামলাকারীদের লক্ষ্য কি এনটি ডিপার্টমেন্টই ছিল, নাকি লক্ষ্যটা ছিল অন্য কোনোখানে পৌঁছে যাওয়া? যেটার কথা বললাম আপনাদের, আমাদের হাতে একটা ভিডিও আছে যার সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু সেই ভিডিওতে শোনা যাচ্ছে হামলাকারীরা বলছে সেমিনার হল কোন দিকে। তাহলে ঘুরে ফিরে সেই সেমিনার হল যেখান থেকে তিলোত্তমাকে উদ্ধার করা হয়, সেখানে পৌঁছে যাওয়াই হামলাকারীদের প্রধান লক্ষ্য ছিল। তাহলে যারা আন্দোলন করতে এসেছিলেন, আন্দোলন মানে প্রতিবাদে নেমেছিলেন, গোটা বাংলা জুড়ে যারা নেমেছিলেন, তারা কাদের সমর্থনে নেমেছিলেন? এক, এই চিকিৎসকদের যে দাবি তার সাথে সহমত হয়ে, অর্থাৎ আন্দোলনকারীদের সঙ্গে সহমত হয়ে। আর দুই, তিলোত্তমার জন্য সুবিচারের দাবি নিয়ে। এটাই তো আন্দোলনকারীদেরও সেই একই দাবি। এবার যারা এর সমর্থনে নেমেছেন তারাই গিয়ে সেই আন্দোলনের মঞ্চ ভেঙে গুড়িয়ে দিলেন। তারাই এই কোথাও গিয়ে সেমিনার হল, মানে যেখানটায় যাবতীয় তথ্য প্রমাণ এখনও যদি থাকে ওখানেই আছে, না থাকলে নেই জানি না, কিন্তু যদি থেকে থাকে সেটাকেই তছটছ করার জন্য ছুটে গেলেন। মিলছে অঙ্কটা? এটা তো অঙ্কটা মেলে যদি কেউ ওই ভিড়ে মিশে থাকার একটা পুরনো চেনা ছকে নিজেদের ঢুকিয়ে নেন। হয়তো লোকজনের, আসলে মানুষজন আজকাল মাথা খাটায় কম, জানেন তো। ওই বলে না এই এক ভাষার সিনেমা অন্য ভাষার থেকে জাস্ট টুকে দেয়, এরকম সেরকম ব্যাপার আর কি। কোথাও থেকে চিত্রনাট্যটা ধার দিয়েছেন, আর এরকম চিত্রনাট্য যখন রয়েছে দীর্ঘদিন ধরে, ধার নিয়ে নিলেই হলো, খাপে খাপ মিলে যাবে। এবার মুশকিল হচ্ছে এই মাথা না খাটালে তখন কিন্তু অন্য জায়গায় গণ্ডগোল হয়। ইংরেজিতে সেকেন্ড ফ্লোর মানে বাংলায় 3 তলা, আর থার্ড ফ্লোর মানে 4 তলা। এই ভাষা বিভ্রমে পড়েই কি 4 তলার সেমিনার হলে পৌঁছতে পারেনি হামলাকারীরা? পৌঁছতে পারলে কি সেমিনার হলেও হামলা হতো? তাহলে সেখানে প্রমাণ লোপাটের আশঙ্কাটা থেকেই যাচ্ছে। আচ্ছা ভাবুন তো, একটা ক্রাইম স্পট, কোনো তীর্থস্থান, পর্যটন কেন্দ্র না, ওখানে কোনো বিখ্যাত, হ্যাঁ বিখ্যাত কেউ ভাববেন হয়তো তিলোত্তমাকে ওখানে হয়তো ধর্ষণ করা হয়েছিল, খুন করা হয়েছিল। একটা বড় জায়গা তো বটেই, বিরাট কাজ করেছেন কেউ কেউ, দেখা উচিত। সেটাই দেখতে গেছিল, ধুলোনি তো, নাকি কিছু খুঁজতে গেছিল? খুঁজতে কেন যাবে বলুন তো? তারা তো ফরেন্সিক বিশেষজ্ঞ বা সিবিআইয়ের গোয়েন্দারা নন যে সেমিনার হলে গিয়ে একটু ক্লু খুঁজে এলেন। তাহলে তারা কি ওই ক্লুগুলো যদি কিছু থেকে থাকে সেগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন? বাড়িতে সাজিয়ে রেখে দেবেন শোকেসের মধ্যে? দেখুন, কাল ওই আরজি করে হামলার সময়টায় আমরা পুলিশকে দেখেছি, অসাধারণ ভূমিকায় দেখেছি। তাদের কিছু করতেই মনে হলো যেন তারা পারেন না আর কি। দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেলেন। আমরা না নিউজ রুমে দাঁড়িয়ে দেখি তো, নিউজ রুমে সব চারপাশ থেকে বিভিন্ন মনিটরে ছবিগুলো আসছে, হঠাৎ দেখলাম পুলিশ তাড়া করছে, চিৎকার করে বললাম এই পুলিশ তাড়া করছে, এবার নিশ্চয়ই পুলিশ কিছু অ্যাকশান নেবে। তারপর কি দেখলাম জানেন? পুলিশ দৌড়চ্ছে ঠিক, অ্যাকশান নিতে না, অ্যাকশান থেকে বাঁচতে। কিছু লোক তাড়া করেছে, পুলিশ উল্টো দিকে দৌড়চ্ছে। পুলিশ, মোদ্দা কথা, প্রথম যখন এই ভাঙচুর হলো তখন জাস্ট তারা কিছু প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। কিছুক্ষণ পর সেখানে পৌঁছে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তার আগে যা ভাঙচুর যা হবার হয়ে গেছে, তিনি কি করলেন? সংবাদ মাধ্যমকে তিনি আদর্শ আচরণবিধি শেখালেন, পাশাপাশি সতর্কও করেছেন এইগুলো ঠিক না। এই যে দেখিয়ে দিলেন পুলিশ দৌড়চ্ছে, এই যে দেখিয়ে দিলেন কে ঢুকে ভাঙচুর করছে,
দেখুন, পুলিশ কমিশনার বলেছেন ক্রাইম স্পটের সুরক্ষার সমস্ত রকম ব্যবস্থা তারা করেছেন এবং তথ্য প্রমাণ একটুও নষ্ট হতে দেননি। আমরাও তার সঙ্গে একমত। সেমিনার হলে কেউ পৌঁছতে পারেননি, কোনো তথ্য প্রমাণ হয়তো এদের হাতে অন্তত নষ্ট হয়নি, এটা তো আমরাও বলছি। সমস্যাটা কোথায়? আচ্ছা, হামলাকারীরা এবার উল্টোভাবে ভাবুন তো, হামলাকারীরা একবার 4 তলার ওই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে পৌঁছে গেলে কি হতো? হামলার সময় তো পুলিশ এদিক ওদিক চারপাশে ছড়িয়ে ছিটে গেছিল, দৌড়চ্ছিল প্রাণভয়। সেই সুযোগেই তো আরজি করে হামলাকারীরা যা খুশি তাই করেছে। মোট 45 মিনিটের অপারেশন প্রায় বিনা বাধায় শেষ করেছে হামলাকারীরা। যখন রাস্তায় বেরিয়েছে তখনও পুলিশকে তারা রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছে। পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, ইউনিফর্ম পোড়ানো হয়েছে, বাইক ভাঙচুর হয়েছে। হামলাকারীদের এই ছোঁড়া ইটে আহত হয়েছেন মানিকতলা থানার ওসি দেবাশিস দত্ত। দেখে মনে হচ্ছিল না পুরো পুলিশ অপ্রস্তুত? তারা প্রস্তুত ছিল না ঘটনার জন্য? তারা কি সত্যিই অপ্রস্তুত ছিলেন নাকি তাদের অপ্রস্তুত করে দেওয়া হয়েছিল? মনে হচ্ছে দেবাশিস দত্তর মতো পুলিশ অফিসার তারা কিন্তু চট করে এরকম পরিস্থিতি মানতে পারেন না। তিনি কিন্তু স্পষ্ট বলেছেন হামলাকারীরা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসেছিল। কখন বলছেন জানেন? তখন নিজে রক্তাক্ত এবং ওই তার আঘাত নিয়ে প্রশ্ন করলে যিনি বলেছেন যে এটা আমাদের প্রফেশনের পার্ট। ঠিক, এটা প্রফেশনের পার্ট, প্রফেশনাল হ্যাজার্ডস, পেশাগত ঝুঁকি আমাদেরও আছে। আমাদের রিপোর্টাররা, আমাদের পর অনেকজন রিপোর্টার ওখানে ছিলেন এবং তারাও টার্গেট হয়েছিলেন, তাদেরও তাড়া করা হয়েছিল, তাদেরও কোথাও না কোথাও গিয়ে লোকাতে হয়েছিল। তারপরেও তারা কাজ করেছেন, কারণ এটা পেশা। আর যখন লুকিয়েছিলেন, যখন ভয় পেয়েছিলেন, তার কারণ তারা মানুষ, তাদেরও সাধারণ মানুষের মতো যা অনুভূতিগুলো থাকার, লজ্জা, ঘেন্না, ভয় সব থাকে আমাদের, কিছু করার নেই। আলটিমেটলি তো জীবনটা না। ফলে আপনাদের সামনে যেগুলো দেখেছেন না, একদম খাঁটি স্পষ্ট অনুভূতি দেখেছেন, আনকার্ড জিনিসপত্র দেখেছেন, কোনো মেকি, কোনো চাপিয়ে দেওয়া জিনিসপত্র নেই। সে যাকে ওই দেবাশিস বাবুর কথাটা বলি, উনি কিন্তু একটা মারাত্মক জিনিস বলে দিয়েছেন, পরিষ্কার জানিয়ে দিয়েছেন উনি যে যারা এসছিল তারা হুলিগান, গুন্ডা এবং তারা ডাক্তারদের নাম করে খোঁজ করেছে এবং একদম প্ল্যান মাফিক এই গোটা হামলাটা করেছে। এই পুরো জিনিসটা আর আমাদের বলার অপেক্ষা রাখে না, কারণ দেবাশিস দত্ত এটা স্পষ্ট ভাষায় বলেছেন। এবার ধরুন আন্দোলনকারীদের বা ডাক্তারদের যদি ধরে ফেলতে পারত ওই গুন্ডারা, নিশ্চয়ই বাহবা দিত না, হাত ধরে পিঠ চাপড়ে দিত না। আন্দোলনে সমর্থন জানানোর উদ্দেশ্য থাকলে তো আরজি করে হামলাটাই হয় না, মঞ্চ ভাঙচুর হয় না। কিন্তু সারা রাজ্যের মতো নীরব বলিষ্ঠ প্রতিবাদে তাদের যে অংশীদার হওয়ার বিশেষ আগ্রহ ছিল না, সেটা বোঝা যাচ্ছে যখন তারা আন্দোলনরত ডাক্তারদের খোঁজ করতে করতে ছুটে গেছে। তারা যে সাজানো চিত্রনাট্যের চরিত্র, সেটা বুঝতে অবাক হয় কি? খুব অসুবিধা হচ্ছে। আরেকটা কথা, এত কিছুর পরেও ওই বললাম স্ক্রিপ্টটা কিন্তু বড্ড চীনা লাগছে, জানেন তো, আর সস্তাও লাগছে। সিনেমা হিট করা কঠিন। मेंशनिंग डैश डैश डैश, पहले मारो उसके बाद जलाओ। पुलिस को, बाकी सबको, डॉक्टर लोगों को नाम लेकर के बोल रहे थे, डॉक्टर लोगों को मारो, बच्चे लोगों को, सबको मारो टू क्रिएट द रक्कस। दिस वाज द एब्सोल्यूट ब्लडी प्लान। কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। আমার কাছে 3টে ভিডিও আছে, আমি দেখেছি। তারা ধর্মঘটে এখনও আছেন, সবটাই তো মেনে নেওয়া হয়েছে, অত কিছু বাকি নেই। আর এখন তো আমাদের হাতেও কেসটা নেই। সবাই জানে ডিএফের পতাকা নিয়ে আমরা ছাত্র, যুব, মহিলারা তারা দাঁড়িয়ে হাসপাতালের উল্টো দিকে গত 3 দিন ধরে ধর্ণা দিচ্ছিল। প্রথমে ওরা ওটাকে ভাঙতে চায়, ওখানে নীল সাদা প্যান্ডেল করে দেয়, কিছু পোস্টারও লাগিয়ে দেয়, ভাঙতে পারেনি। যত ওরা উস্কানি দিয়েছে, শাসানি দিয়েছে, তত বেশি ওখানে জমায়েত বেড়েছে।
কালকে মশাল মিছিল ছিল, তো বলেনি যে আগুন লাগাতে গেছিল, আগুন ছিল। যতক্ষণ আমার নিঃশ্বাস আছে শরীরে আমি বলে যাব, মাননীয় নেত্রী, আমার নেত্রী, আপনি সঠিক খবর পাচ্ছেন না, আপনাকে অন্ধকারে রাখা হচ্ছে। সঠিক খবর যদি পেতেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ যদি নেওয়া হতো, তাহলে আজকে আরজি করের এই দিন দেখতে হতো না। The government and all other stakeholders should come together, keep together, work together to ensure that Bengal becomes a safe place for women to live in. আরজিকর যেহেতু প্লেস অফ অকারেন্স, পিও তার প্রোটেকশনের দায়িত্ব সেন্ট্রাল ফোর্সের হাতে তুলে দেওয়া হোক। প্লেস অফ অকারেন্সকে হামলা করা, এভিডেন্সকে টেম্পারিং করার জন্য একটা ব্যবস্থা বলে আমাদের মনে হয়েছে। দেখুন, আসল কথাটা কি শান্তনু সেনই বলে দিলেন। তিনি তো পরিষ্কার বললেন ঠিকভাবে ঠিক খবর ঠিক জায়গায় পৌঁছচ্ছে না। তাহলে যা যা বলা হচ্ছে সরকারি স্তরে তার মধ্যে গোড়াতেই গণ্ডগোল। জানি না, কাল আরজি করে হামলার ঘটনার পরেই এক্স হ্যান্ডেলে কিন্তু নিজের বক্তব্য পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখেছেন তার সঙ্গে কলকাতার পুলিশ কমিশনারের কথা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় না দেখে পুলিশকে তিনি ব্যবস্থা নিতে বলেছেন। যে কোনো দলের হতে পারে, তার মানে এই জন্যই তো তিনি বলেছেন রাজনৈতিক পরিচয় না দেখতে। তাহলে কে কোন দলের প্রতিনিধি বা কোন মতাদর্শে বিশ্বাস করেন, আর তিনি এই জনসমুদ্রে একজন মানুষ হিসেবে সামিল হয়েছিলেন কিনা, সেটা বিচার্য নয়। যদি যারা হামলাকারী তারা এর মধ্যে ঢুকে বসে থাকে, তাদের মধ্যে যদি দুষ্কৃতীরা থাকে, তারাও কোন পার্টির, এটা কোথাও গিয়ে বিবেচ্য নয়। অভিষেকের বক্তব্যটা খুব স্পষ্ট এবং সঠিক। দেখুন, অভিষেকের কালকের এই পোস্ট একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে, তিনি ডায়মন্ড হারবারের সাংসদ, আরজি কর তার নির্বাচনী এলাকার মধ্যে পড়ে না, কিন্তু তারপরেও অত রাতে তিনি আরজি করের জন্য চিন্তা করেছেন, পুলিশের সঙ্গে কথা বলেছেন। এটা দেখে অনেকেই প্রশ্ন করছেন, তাহলে কেউ কি তাদের দলের মধ্যে একটু বেড়ে খেলার চেষ্টা করেছেন, যাতে আলটিমেটলি সরকারেরই বদনাম হয়? খেয়াল করে দেখুন, মুখ্যমন্ত্রী নিজে একদিকে পুলিশ মন্ত্রী, অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী, যেদিকেই যাবেন তিনি বলছেন হামলার পেছনে নাকি রাম বামের পরিকল্পনা রয়েছে। সেটা কারা, কোনটা, কিভাবে বুঝতে হবে, সেগুলো সব মুখ্যমন্ত্রী বলেছেন যাদের হাতে জাতীয় পতাকা ছিল তারা বিজেপি, আর যাদের হাতে লাল সাদা পতাকা ছিল তারা বাম, আর যাদের হাতে কোনো পতাকা ছিল না তারা কোন দলের, না সেটা কেউ বলেননি। আমি শুধু একটা জিনিস ভাবছিলাম, জানেন তো, জাতীয় পতাকা বিরাট ব্যাপার। জাতীয় পতাকা, সেই রবীন্দ্রনাথ বলেছিলেন না যে তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। সত্যিই তো, জাতীয় পতাকা হাতে নেওয়ার চারটিখানি কথা, তার মালিকানা এরকমভাবে কোনো পলিটিক্যাল পার্টিকে এরকম ঝট করে দিয়ে দেওয়াটা, এটা ঠিক মানা যাচ্ছে না, জানেন তো। শান্তনু সেন বলেছেন মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে, আর শান্তনু সেনকে মুখপাত্রের পদ থেকেই সরিয়ে দিয়েছে তৃণমূল। এবার তার বক্তব্যের খুব গুরুত্ব আছে কি? আচ্ছা, পদের ওপর কি বক্তব্য ডিপেন্ড করে? বরঞ্চ পদ চলে গেলে অনেক সময় আগলহীন, ওই বললাম আনএডিটেড ভার্সন বেরিয়ে আসে, আসল অনুভূতিগুলো বেরিয়ে আসে। দেখুন, একটা বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, সেটা হলো আরজি করের হামলাকারীরা এসেছিল বেলগাছিয়া ব্রিজ পার করে, তারা ফিরেও গেছে ওই ব্রিজ টপকে। এবার পুলিশ যখন এলাকা ডমিনেশন করছে, তখন বেলগাছিয়ার বিভিন্ন বাড়ির ওপর থেকে নাকি বোতল আর ইট ছোড়া হয়েছে। আচ্ছা, স্থানীয় কেউ না হলে কি করে বেলগাছিয়া এই ওপর তলায় আশ্রয় পেয়ে গেলেন হামলাকারীরা? অভিযোগ কি জানেন? লরি করে নাকি বাইরের থেকে লোক আনা হয়েছিল। সত্যি মিথ্যে আমরা জানি না, বেশ কিছু লরিকে আমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখেছি। সেগুলো কেন এলো বেলগাছিয়া ব্রিজের সামনে জানি না। এবার কলকাতা পুলিশই বলেছে প্রায় 5000 হামলাকারী ছিল, তারা সবাই স্থানীয় কিনা এটা প্রশ্ন। তবে তারা যাই হোক, তাদের অন্যতম উদ্দেশ্য তো ছিল যে তিলোত্তমার বন্ধুদের, ভাইদের, বোনেদের এই আন্দোলনটা তুলে দেওয়া, গুড়িয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া। দেখুন, ডাক্তারদের আন্দোলন হয়তো একসময় বন্ধ হয়ে যাবে, তখন কি হবে? এই যে রাজ্য জুড়ে মানুষ পথে নামলেন, আজ রাতেও আরজি করের সামনে কিছু লোক রাত দখলের ডাক দিলেন, তারা কদিন পর কি করবেন? যারা পথে নেমেছিলেন তারা তো সাধারণ ঘরের মা বোন, তারাও তো নিজেদের ভয় ভাঙতে পথে নেমেছেন, তিলোত্তমার ভয় ভাঙাতে পথে নেমেছেন।
তারা তো ওই কোথাও গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে নামেননি। আর সত্যিই তো রাজ্যে নির্বাচিত সরকার রয়েছে, শক্তিশালী সরকার, ফলে ওই কোথাও গিয়ে কেউ যদি বাংলাদেশের সাথে গুলিয়ে ফেলার চেষ্টা করেন সে পরিস্থিতি তো আমাদের এখানে নেই। তাহলে তারা যে রোজ রোজ এরকমভাবে পথে নামবেন এক্ষুনি, সেটা কোথাও গিয়ে ভাবাটা সম্ভব নয়। এটা গোটা ব্যাপারটা অবাস্তব, পরিষ্কার বলে দিচ্ছি। যদি ঘটনাক্রম তাদের বোঝায় যার বাড়িতে থাকারই পরিস্থিতি নেই, এবার টানা রাস্তায় থাকার পরিস্থিতি তৈরি হয়েছে, তাহলে কি হবে? দেখুন, একটা কথা আপনাদের এই ফাঁকে একটু খুব পরিষ্কার করে বলে দিন। জানেন তো, আমরা এতক্ষণ ধরে এত কিছু আলোচনা করলাম, তো কী নিয়ে আলোচনা করলাম? আলোচনাটা পুরোটা আরজি করে হামলা হলো, রাজনৈতিক হস্তক্ষেপ হলো, কিভাবে মানুষজনের এই আবেগকে দমিয়ে দেওয়া যায় সেইটা নিয়ে আলোচনা হলো, তার চক্রান্ত, চিত্রনাট্য, এত কিছু বললাম। এটাই কোথাও গিয়ে রাজনীতি চায়। আসলে আমরা এত কিছু আলোচনা করলাম, কোথায় যেন পেছনে চলে গেছে। অনেকক্ষণ বললাম না, প্রায় কিছু বললামই না। তিলোত্তমার বিচারের কি হলো, সুবিচারের? এই বিভিন্ন রকম বাইরের আলোচনার মাধ্যমে কোথাও গিয়ে আসল জায়গার থেকে আমাদের নজরটা ঘুরে যাবে না তো? সেটাই কি কেউ চায়? কেউ কি চায় এই সমস্ত নিয়ে আমরা সবাই মেতে যাই? ওদিকে সিবিআইয়ের হাতে চলে গেছে তদন্ত, আলটিমেটলি কিছু না হবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাক, ব্যাস সব ধামাচাপা। এর মাঝখান থেকে কেউ ফাঁক বুঝে গলে যাবে না, অথবা ওই আলটিমেটলি ওই কামদুনির মতো বেকসুর খালাস পেয়ে যাবে না তো কেউ কেউ। এইটাই ভয়। ফোকাস ধরে রাখাটা খুব মুশকিল। এবং এই যে এতগুলো কথা অনেকেই বলছেন, দেখলাম সোশ্যাল মিডিয়া আজ থেকে দেখবেন শুরু হয়ে গেছে, এরপর কি হবে? বিরাট তো নেমেছিলেন, সেলফি টেলফি তুলেছেন, বাড়ি চলে গেছেন, গল্প শেষ, বিদ্রোহ শেষ, বিপ্লব শেষ। ঠিক তো? পেশাদারি নাকি কেউ? প্রাণের তাগিদে নামলে ওই বললাম আবেগ একবার নামায়, বারবার নামানোর মতো পরিস্থিতি তৈরি হতে হয়। এবার সে যদি পরিস্থিতি কেউ তৈরি করে দেন, তা তো নিজের পায়ে নিজে কুরুল মারছেন, সেটা বুঝতে হবে। কিন্তু এই ভয়টা আছে, জানেন তো, নজরটা ঘুরে যাওয়ার কিন্তু 16 আনা সম্ভাবনা আছে। আমরা শেষটা মনে রাখি, আর যত সামনেরটাকে ধরি তত পেছনেরটাকে ভুলে যেতে থাকি। জানি না কি হবে। যদি মনে রাখতে পারে লোকজন এই তিলোত্তমার জন্য, তাহলে হয়তো কিছু হবে। আজকে রাজভবনে অবশ্য কে আর পুরনোটা মনে রাখে? মুখ্যমন্ত্রীও তো মনে রাখেননি, বলেছিলেন যে রাজভবনে ঢুকবেন না, যেতে ভয় লাগে। তো রাজভবনে আজকে রাজ্যপালের আমন্ত্রণে, চায়ের নিমন্ত্রণে মুখ্যমন্ত্রী গেছিলেন। আর কিছুক্ষণই আগে অবশ্য রাজ্যপাল আরজি কর থেকে ঘুরে গেছেন। এবার রাজভবনে গেলেও মুখ্যমন্ত্রী নাকি একবারের বেশি রাজ্যপালের মুখোমুখি হতে চাননি, এবং পরে সাংবাদিকদের বলেছেন তিনি জলটুকুও ছোননি, চা পানের অনুষ্ঠান, চা ধরেননি। কোথাও গিয়ে তিনি এইটা বুঝিয়ে দিতে চেয়েছেন যে তার যে স্ট্যান্স পয়েন্ট ছিল তার থেকে তিনি এক বিন্দু সরেননি। মুখ্যমন্ত্রী পুরো নিজের দলবল নিয়েই রাজভবনে গেছিলেন, স্বরাষ্ট্র সচিব বিনীত গোয়েল এরা সবাই তার সঙ্গে ছিলেন, ফিরহাদ হাকিম। এটা যদি তারপরেও গিয়ে এই যে বেরিয়ে এসে বললেন যে জলপানও করেননি, এটা যদি রাজ্যপালকে কোনো বার্তা হয়, তাহলে বাংলার মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে সদল বলে রাস্তায় নামলেন, তার বার্তাটা কি? তার আসলে ওইটাই উদ্দেশ্য, বার্তা দেওয়াটাই উদ্দেশ্য। কোনো রকম ওলট পালট করে দেওয়া, করে দেওয়া, অভ্যুত্থান না, একদমই না। এই নামাটা আসলে প্রতীকী, নামাটা বার্তাবহ। এই বার্তা মেয়েরা ঘরেও বিপন্ন, এই বার্তাটাই তো তারা দিতে চেয়েছেন। এই যে তিলোত্তমার ঘটনার পর আরজি কর এইরকম একটা অদ্ভুত হুমকিসূচক শব্দ হয়ে গেছে, জানো তো, আরজি কর। লোকজন বলছে এবার কিন্তু আরজি কর করে দেবো। এই হুমকির মাঝখানে ভয়ে ভয়ে বেঁচে থাকাটাকেই তো তারা জয় করতে চেয়েছেন। এই ইচ্ছেগুলোই আবার প্রতিবাদটাকে দীর্ঘস্থায়ী করে নেবে না তো? এই উত্তর তো ভবিষ্যৎ দেবে। আপাতত সেই উত্তরগুলো খুঁজি, যে প্রশ্নগুলো উঠেছে তার উত্তর, সেই কথাগুলোই তাই বলি, যে কথাগুলো না বললেই নয়। দেখুন, সব কাঁপুনি না রিক্টার স্কেলে ধরা পড়ে না, কিন্তু
কাঁপুনিটা হয়। কালকে বাংলার কোনায় কোনায় একটা কাঁপুনি হয়েছে। কেউ উত্তেজনায় কেঁপেছেন, কেউ ক্রোধে কেঁপেছেন, আবার কেউ আতঙ্কে কেঁপেছেন। আর এই কাঁপুনি কি কারোর বুকে ধুকপুকনি বাড়িয়ে দিচ্ছে? দিচ্ছে তো নিশ্চয়ই। ইসিজি করালে অনেকেরই অনিয়মিত হৃদস্পন্দন ধরা পড়বে, তারা চিকিৎসকের পরামর্শ নিন। দেখুন, রাজ্য জুড়ে রাত দখলের যে তরঙ্গটা কালকে বয়ে গেছিল, তার ছন্দপতন মধ্যরাতের ঠিক আগে ওই আর্জি করে ওই ভানু বন্দ্যোপাধ্যায় এক কৌতুক নাটকে পুলিশকে রামধনুর সঙ্গে তুলনা করেছিলেন, কারণ পুলিশ নাকি ঝড় ঝঞ্ঝার পরে আসে। কাল লুম্পেনরা যখন হাসপাতালে হামলা চালালো, পুলিশের প্রতিরোধ যখন বালির বাঁধের মতো ভেঙে পড়তে দেখলাম আমরা, তারপর সব ঝড় কেটে গেল আর বিপর্যয় মোকাবিলা বাহিনীর মতোই পুলিশ এলো। বর্ষাকাল হলেও সময়টা ছিল মধ্যরাত। রামধনু উঠেছিল কিনা কী করে বুঝবো বলুন, কিন্তু কাঁপুনি দেখেছি। পুলিশ কমিশনার রাগে কাঁপছিলেন। তিনি এসছিলেন গুন্ডামিরাত থেকে হাসপাতাল, ডাক্তার, রোগী আর রোগীর আত্মীয়দের বাঁচাতে। আর মাঝখান থেকে দুষতে শুরু করলেন তিলোত্তমার রহস্য মৃত্যু নিয়ে মিডিয়ার খোঁজ খবর করাকে। কেন মিডিয়া ভুলে যাচ্ছে না? সত্যিই তো অন্যায় করে মিডিয়া। তিনি বারবার বলেছেন, তিনি বেশ রেগে রয়েছেন। আজকাল পুলিশ রেগে গেলেও বলে বোঝাতে হচ্ছে যে তারা রেগে গেছে, নইলে আজকাল লোকের মধ্যে যা হাল দেখছি, যেভাবে তারা করছে, এসব দেখে তো মনে হচ্ছে ওই পুলিশের প্রতি যে ভয় ভক্তি, এটাতে গোড়াতে টান পড়েছে। এটা আমাদের সমাজের জন্য খুব খারাপ লক্ষণ। হয়তো পুলিশও সেটা বুঝেছে, সেই জন্যই বলে বোঝাতে হচ্ছে রেগে গেছে। কি দিনকাল অবশ্য পড়েছে সে ভেবে দেখুন। What has Calcutta police not done? In this case, they have done everything, and I do it. I'm saying it under everything under my command. They collect the best of evidences. The main accused has been arrested. I'm angry. I'm extremely angry at what has happened. That we have not tried to save anyone. If any day CBI can prove any of my men have tried to save anyone, we are responsible, evidence destruction, anything. ঘটনা ঘটছে, আমরা দেখেছি পুলিশ পালাচ্ছে, পেছনে 5000 লোকের ক্রাউড আসলে আপনি কি করব? আমরা ইনজার্ড আছে, বেশি কথা বলবেন না। আমরা সব রকম করছি। There are more than one people will find out. There is a way to find it. Scientific evidence. We have to use minimum force. That's our mandate. We cannot fire. None of them did. We tried our level best within our whatever limitations and resources which we have. We don't have unlimited resources that I can deploy any number of resources anywhere in the city. So there is a limitation to the resources. The city is the loser. Calcutta police is the loser. You can call it intelligence failure if you say so. ঠিক আছে, but we don't spare people. We have not counted as you. সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার বিবরণ দিয়েছে কলকাতা পুলিশ এবং দিয়ে ওই দুষ্কৃতীদের ছবি তাদের সব তুলে দিয়ে তাদের চিহ্নিত করার জন্য জনগণের কাছে আবেদন জানিয়েছে। এবং করতে গিয়ে ওই সোশ্যাল মিডিয়াতেই গণ্ডগোল করেছে। আবার দুষ্কৃতীদের হাতে নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয় চিহ্ন রয়েছে এটা বলেছে প্রথমে, বলার কিছুক্ষণ পরেই অবশ্য সেই পোস্টটা এডিট করে রাজনৈতিক দলের অংশটা সরিয়ে দেওয়া হয়। তখন বলা হয়েছে যে হামলা চালিয়েছে 5-7 হাজার দুষ্কৃতী, হামলার নেতৃত্বে থাকা দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। রাজনীতির রং লাগিয়ে দায় ঝাড়ার চেষ্টা করেও কি পিছু হটল পুলিশ? কেন কিছুক্ষণের মধ্যেই পোস্টটা দেওয়ার নির্দিষ্ট অংশটা মুছে দিতে হলো? দেখুন, অভিমানী হওয়ার অধিকার তো ওই প্রতিবাদী ছাত্র অনুভব মণ্ডলেরও রয়েছে। ইন্টার্ন 50টারও বেশি ছবি প্রকাশ করেছে পুলিশ, তার মধ্যে কয়েকজনকে মুখে লাল গোল দাগ দিয়ে সন্ধান চাই লেখা হয়েছে এবং তাতে ওই ইন্টার্নকেও চিহ্নিত করা হয়ে গেছে। তিনি ভাঙা প্রতিবাদ মঞ্চের সামনে দাঁড়িয়েছিলেন। এবার যদি প্রশ্ন ওঠে আন্দোলনকারীদের চিহ্নিত করেই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাহলে কি উত্তর পাবো? আবার একরাশ অভিমান, নাকি আবার বলা হবে আমরাই সব কিছু ভুল পথে চালিত করছি?
মার্ক করে দেওয়া আছে এই ছবি। কে এই ছবিতে কে দাঁড়িয়ে রয়েছে? অনুভব, এই ছবিতে কে দাঁড়িয়ে রয়েছে? ছবিটা আমার। এবং যে জায়গায় দাঁড়িয়ে আমরা এখন লাইভ দিচ্ছি ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে তুমি দুষ্কৃতী। সেটা তো পুলিশ তাই মনে করছে মনে হচ্ছে। দেখো, এটা তো অবাক কিছু হওয়ার নেই, কারণ পুলিশ বারবার চেষ্টা করছে বিভিন্নভাবে আমাদের আন্দোলনটাকে বিভিন্ন দিকে মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু বিষয়টা হচ্ছে তারা এটা বুঝতে পারছে না যে আমরা জাস্টিস না পাওয়া অবধি কোনোভাবেই আন্দোলন তো বন্ধ করবোই না, উপরন্তু যতদিন দেরি হবে এবং যত আক্রমণ বাড়বে তত আমাদের আন্দোলনও বেড়ে উঠবে। আমরা এই অবস্থান মঞ্চটা ভেবেছিলাম যে এইখানে আন্দোলনকারীরা যেহেতু আমাদেরই পক্ষে হয়ে আসছে, তাই আমরা ভেবেছিলাম যে তারা হয়তো এই মঞ্চে হাত লাগাবে না। পরে যখন আমরা দেখলাম যে তারা শুধু মঞ্চ ভাঙতে এবং এমার্জেন্সি ভাঙতেই ব্যস্ত, তখন আমরা বুঝলাম এটা কোনো রকম আন্দোলনকারী নয়, এটা সম্পূর্ণ প্রি প্ল্যান্ড একটা ব্যাপার। এবং এখানে পুরোপুরি চেষ্টা হচ্ছে যাতে আমাদের এই আন্দোলনটাকে শেষ করে দেওয়া যায়। দেখো, এটা তো একদমই, এটা আর কোনো সন্দেহের জায়গায় থাকছে না। তারা হয়তো জিজ্ঞেস করেছিল যে কোথায় আছে, তাদেরকে মানে অনেক সময় এটা আমরা দেখি যে সেই ভুলটা হয়ে যায় অনেকের ক্ষেত্রে। ফরচুনেটলি ভুলটা হয়েছিল, নাহলে হয়তো আর মানে সেমিনার রুম কেন, ওইখানকার কিছু আর পাচ্ছে। বয়েজ হোস্টেলে তারা সেইভাবে ধাওয়া না করলেও গার্লস হোস্টেলে কিছু লোকজন ঢুকে পড়ে। আমরা যখন পেশেন্ট পার্টিদেরকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছি, এইগুলো করছি, সেটা আমাদের দায়িত্বের মধ্যে নিশ্চয়ই পড়ে। কিন্তু আমরা কি মানে এতটা বড় দোষ করলাম আন্দোলন করে যে এবার আমাদেরকে নিয়ে লুক আউট নোটিশ বার করা হচ্ছে, হুলিগ্যান বলা হচ্ছে। দেখুন, এই পোস্টগুলো সম্পর্কে দুটো প্রশ্ন আছে, জানেন তো, জাস্ট দুটো কথা। এক, পুলিশকে আজকাল সাধারণ মানুষের সাহায্য নিতে হচ্ছে চিহ্নিত করে দেওয়ার জন্য, এটাও কি ইন্টেলিজেন্স ফেলিওর নয়? আর দ্বিতীয়ত, এভাবে কারা কারা অপরাধী সেটা আগের থেকে, এ তো সেই আগে কাউবয়দের সময় বিভিন্ন শেরিফরা দিতেন আর কি, এখন তো সেই যুগ নেই। এখন এই রকম ছবি টবি দেওয়ার পর ওই অপরাধীরা বসে থাকবে নাকি ওই সঞ্জয় রায়ের মতো? কখন এসে ধরবে পুলিশ? তারা গা ঢাকা দেবে না? এটা তো সন্দেহভাজনকারীদেরই জানিয়ে দেওয়া হচ্ছে যে তাদের খোঁজা হচ্ছে, সেটাও সোশ্যাল মিডিয়াতে। এরপর মেন মিডিয়াকে এইভাবে দোষারোপ করে লাভ আছে বলুন তো? আমরা মনে করি পুলিশ প্রশাসনের টোটাল ফেলিওর, টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের টোটাল ফেলিওর। কেন একটা সুশৃঙ্খল পিসফুল প্রোটেস্টকে ভাঙার চেষ্টা করছে? পুলিশের এক্স হ্যান্ডেলে ভুল বদলে গেল। প্রথমে এক্স হ্যান্ডেলে বলে দেওয়া হলো রাজনীতি, তারপরে সেটাকে উদ্ধার করতে হয়েছে। আমি বলছি, পুলিশ কমিশনার কি রাজনীতি করছেন? কামদুনি কাণ্ডে কিচ্ছু করেননি, সর্বনাশ করেছেন, অপরাধীদের পাশে দাঁড়িয়েছেন কার্যত। তাই দাঁড়ায় এখানেও কি যারা এসেছিল তাদেরকে আপনারা চেনেনই না, অথচ বলছেন তারা রাজনৈতিক দলের কর্মী, তারা এসে এই কাজ করেছে। প্রায় 2 থেকে 3 হাজার যে সমাজ বিরোধী যারা ভাঙচুর করতে ঢুকলো আরজি করে, এই খবর যদি পুলিশের কাছে না আসে, তাহলে তো আমাদের পুলিশের যে ইন্টেলিজেন্স আছে, পুলিশের যে তথ্য সংগ্রহের যে পরিকাঠামো আছে, তার উপর তো প্রশ্ন উঠে যায়। অথবা রাজ্য সরকার পুলিশ জানতো, তারা ইচ্ছে করে হাতে হাত ধরে বসেছে। ধিক্কার জানাই পুলিশ কমিশনারকে আর এই প্রশাসনকে। লাজ লজ্জা অনুভূতি বোধ যদি কিছু থাকে, একথা বলতে পারেন না। প্রত্যেকের ঘরে মা বোন আছে, ভুলে যাবেন না। বাংলা মানুষকে তো ভীতু ভাববেন না। তাহলে সেনাবাহিনী রাখুক, কেন্দ্র সরকারের সাথে কথা বলুক রাজ্য সরকার। আপনি আপনার নাগরিকদেরকে সুরক্ষা দিতে পারছেন না, তাহলে সেই সরকার ক্ষমতায় বসে থাকবে কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী। 1.5 দশক আগের কথা, তসলিমা নাসরিনের লেখা বই দ্বিখণ্ডিতকে কেন্দ্র করে কলকাতার আইন শৃঙ্খলা একবার হাতের বাইরে চলে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। তখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেনাবাহিনী তলব করেছিলেন, কারণ কলকাতার রাস্তায় সেদিন যারা তাণ্ডব চালাচ্ছিল তারা ভারত বিরোধী শক্তি, এবং সেনাবাহিনী নামার আধ ঘন্টার মধ্যেই পরিস্থিতিটা শান্ত হয়ে যায়। বুদ্ধদেব ভট্টাচার্য সেদিন বুঝেছিলেন যে রাস্তায় যারা তাণ্ডব করছে তাদের জন্য সেনাবাহিনীই দরকার। কিন্তু সেনাবাহিনী তলব করার পরে প্রচার হয়েছিল যে রাজ্য পুলিশ আইন শৃঙ্খলায় ব্যর্থ। সেই কথাই বোধহয় মাথায় আছে, সেই জন্যই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেনা নামানোর কথা বলে একটা সূক্ষ্ম খোঁচা দিয়ে দিলেন আর কি। এবার আরজি করের কাল রাতের পরিস্থিতিটা ওই তসলিমা নাসরিন বিরোধী আন্দোলনের মতোই কিন্তু হয়েছিল, কিন্তু এই সরকার নিশ্চয়ই সেনা ডাকার মতো রাজনৈতিক ভুল করবে না। আর সেনা নামলে তো পুলিশের ঘন ঘন ঢোক গেলার পরিস্থিতিও থাকবে না। কাকে ধরবে, কাকে মারবে, এই সমস্ত নিয়েই তো সব হিসেব গুলিয়ে যাবে। আর যদি কেন্দ্রকে সেনা নামাতে হয় তাহলে রাজ্যপালকে 355 জারির প্রস্তাব দিতে হবে, প্রচুর ঝামেলা।
এবার কেন্দ্র বা বিজেপি তৃণমূলকেই সহানুভূতি কুড়ানোর সেই সুযোগটাই দেবে কেন? সেই রাজনীতিটা চলুক, তাই চলবে। কিন্তু আরজি করের কী হবে? পুলিশের নিরাপত্তায় কি হাসপাতালের নার্স আর ডাক্তাররা আশ্বস্ত? না, একদম না। কলকাতা পুলিশের গত রাতের পারফরমেন্স দেখার পর তারা মোটেও আশ্বস্ত নন। আজ নিরাপত্তার দাবিতে মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে বিক্ষোভ দেখিয়েছেন নার্সরা, জানেন তো। এবং তাদের দাবি তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, পর্যাপ্ত নিরাপত্তা, এবং সেটা পুলিশ নয়, পারলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। কি দিনকাল পড়লো বলুন তো? নিরাপত্তা দিতে হলে কেন্দ্রীয় বাহিনী, তদন্ত করতে হলে সিবিআই, এরপর রাজ্যের আর মুখ থাকে? কি বলছেন এই নার্সরা? বলছেন আগে সেফটি পরে ডিউটি। হ্যাঁ, অবশ্য আপাতত অধ্যক্ষ তিনি অন্য জায়গার থেকে বিভিন্ন নিরাপত্তারক্ষী টক্ষী এনে ব্যাপারটা সামলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু নার্সরা রাজি হননি। সঙ্গত কারণেই হননি। কারণ কি জানেন? কারণ এখন বড় একটা অস্ত্র রয়েছে এই হামলাকারীদের কাছে। সব ক্ষেত্রে তিলোত্তমা জেনেছে, এই নার্সরাও জেনেছেন। কারণ হামলাকারীরা কাল তাদের নাকি ধর্ষণের হুমকি দিয়ে গেছে, পরের বার এলে নাকি রেপ করে দেওয়া হবে। ওই হামলাকারীরা বলেছে। তিলোত্তমা স্মৃতি, তারপর ওই হুমকি, আর চোখের সামনে দেখা হামলা হলে পুলিশ বাথরুমে পালাচ্ছে, লুকোচ্ছে, পরিচয় গোপন করতে তাদের কাছেই জামা কাপড় চাইছে, আর ভগবানের ওপর ভরসা রাখতে বলেছে। ভগবানের ওপরে যদি ভরসা রাখতে হয়, তাহলে বাহিনীর ওপর তারা ভরসা রাখবেন কি করে? এই প্রশ্নের উত্তরটা পাচ্ছেন না বলেই বোধহয় আজ দিনভর অধ্যক্ষকে ঘেরাও, আর পুলিশ কর্তাদেরও প্রশ্নে প্রশ্নে জেরবার করে দিয়েছেন সিস্টাররা। আমার বেশি খুব অসুস্থ, বেশি অনগ্ল্যাড হয়েছিল, তার সারা গা রক্তে ভেসে গেছে ওদের অত্যাচার। পুলিশকে যদি মারা হয়, যে নিরাপত্তা দিতে গেছে তাকে যদি তার জামা কাপড় পুড়িয়ে দেওয়া হয়, তাকে আটকে রাখা হয়, তার সে আনকনসিয়াস অবস্থায় 1 ঘন্টা পড়ে থাকে, সেটা পুলিশ ডিসাইড করবে। আমি কে? আমাদেরকে বিপদে ফেলার জন্যই, আর আমরা 24 ঘন্টার সিকিউরিটি চাই। পরিকল্পিত না হলে এতজন মানুষ মাঝরাতে কি করে আসে? সিকিউরিটি আমাদের ভীষণ দরকার, যেটা একদম নেই। আমাদের শুধু ইউনিফর্মটাই সিকিউরিটি। ভেতরে তো পুলিশ ছিল, তারা কোথায় ছিল? তারা বাথরুমে ছিল। তারা তো আমাদের কাছেই প্রোটেকশন চেয়েছে। তারা এমনও বলেছে যে আমাদেরকে দিদি আপনার সিভিল ড্রেস আছে, আপনাদের সিভিল ড্রেস দিন, আমরা হচ্ছে একটু লোকানোর জায়গা করে দিই। কালকে আমাদের তাদের প্রোটেকশন আমাদের দিতে হয়েছে। পেশেন্টে কম্বলের তলায় শুয়েছিল, বাথরুমে ঢুকে গিয়েছিল, লিফটে উঠে চলে গিয়েছিল, তাদের প্রোটেকশন আমরা দিয়েছি। তাহলে যে কালকে পুলিশের নিষ্ক্রিয়তা ছিল, তার উত্তর আমরা আজকে চাই। শুধু তাই নয়, তারা কালকে বলে গেছে যে কালকে আসবো এবং রেপ করব। একটা কথা খালি মনে হচ্ছে জানেন তো, এই অস্বস্তির মধ্যেই অফিসার পড়েছিলেন, দেখলেন তো, এই অস্বস্তিতে কি পুলিশকে ফেলা হচ্ছে? তাহলে তো ভেতরে ভেতরে অসহিষ্ণুতা তৈরি হবে। কতদিন আর এরকম নিজেদের লজ্জাজনক পরিস্থিতিতে লোকজনের এরকম কথা শুনতে পুলিশের মতো একটা সুশৃঙ্খল বাহিনীর ভাল লাগবে বলুন তো? সত্যিই তো রক্তাক্ত হয়েছেন ওই অফিসাররা, এটা তারা প্রফেশনাল হ্যাজার্ড, পেশাদারি ঝুঁকি বলে মানেন। রক্ত ঝরতে দেবেন, অথচ কোথাও গিয়ে হাত পা বাঁধা থাকবে, কতদিন মানবেন বলুন তো? এই কথা শোনার পর কি বলবো, কি ভাববো? নেতাদের সামনে গিয়ে মাইক ধরুন, তারা ভাঙা রেকর্ড শোনাবেন। বাংলাকে বদনাম করা চক্রান্ত হচ্ছে, না হলে বাংলার সুনাম তো দারুণ বাড়ছে চারপাশে। এমন বেড়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের নামটা নিতে শুধু বাকি রেখেছেন এই স্বাধীনতা দিবসের ভাষণে। নারীর নিরাপত্তা নিয়ে যা বলেছেন, সেটার সঙ্গে একবার শুনলে আপনার চোখের সামনে শুধু তিলোত্তমাই ভাসবে, আর কিচ্ছু ভাসবে না। ভাবা যায় একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু ওই লালকেল্লায় তিরঙ্গা ওড়ানোর স্বপ্ন দেখিয়েছিলেন। লালকেল্লায় আজাদিন ফৌজের বিচার হয়েছে, আর সেই লালকেল্লায় দাঁড়িয়ে বাংলায় নারী নিরাপত্তার একটা ইঙ্গিত দিয়ে গেলেন, ছবিটার একটা ইঙ্গিত দিয়ে গেলেন প্রধানমন্ত্রী। প্রচুর গলা শিরা ফুলিয়ে আমরা চিৎকার করতে পারি, প্রচুর হামলা হতে পারে, প্রচুর আস্ফালন, এই লজ্জাটা ঢাকা যাবে? हमारी माताओं, बहनों, बेटियों के प्रति जो अत्याचार हो रहे हैं, उसके प्रति देश का आक्रोश है। इसको, देश को, समाज को, हमारी राज्य सरकारों को गंभीरता से लेना होगा।
महिलाओं के विरुद्ध अपराधों की जल्द से जल्द जांच हो, राक्षसी कृत्य करने वालों को जल्द से जल्द कड़ी सजा हो, वो समाज में विश्वास पैदा करने के लिए जरूरी है। আপনার এই নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই। আপনি গুজরাটে মুখ্যমন্ত্রী থাকতে আপনার সরকার কেন্দ্রে হওয়ার পর বিজেপির রাজ্যগুলোতে একের পর এক ধর্ষণ এবং খুন হয়েছে, আপনারা কিচ্ছু করেননি। আজকে এসছেন শকুনের রাজনীতি করতে নরেন্দ্র মোদী। রাজনৈতিক নেতাদের মুখে নৈতিকতার কথাটা শুনলেই কানটা কিরম যেন কটকট করে, জানেন তো। ওটা রাজনৈতিকতা বললেই বোধহয় ভালো হয়। কতজনকে এরকম নৈতিকতার দোহাই দিয়ে চুপ করিয়ে দেওয়া যাবে বলুন তো। কিন্তু একটা কথা, চারপাশে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের এই ঘটনার খবর কিন্তু চেপেছে। রাজ্যের শুধু না, দেশের মুখ লজ্জায় নিচু হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিটা কি আমরা অ্যাভয়েড করতে পারতাম না? অবশ্য অ্যাভয়েড করার কথা পরে ভাববো। আপাতত এবার আমরা যেটা বুঝেছি, কালকের থেকে রাজনীতি প্রতিবাদী হচ্ছে। কালকে বাংলা বন্ধ ডাকা হয়েছে 12 ঘন্টার, এসইউসিআই ডেকেছে। আবার ওদিকে 2 ঘন্টার জন্য সব অচল করে দেবে বলে ঠিক করেছে 2টোর থেকে বিজেপি, আর 4টের থেকে তৃণমূল মিছিল করবে। অর্থাৎ রাজনীতি প্যারালালি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে যাবতীয় আন্দোলনের যে পেটেন্ট তাদের নেওয়া, সেই পেটেন্টটা অক্ষুণ্ণ রাখতে। রাজ্য, দেশ, সম্মান, তিলোত্তমার সুবিচার, ও ঠিক আছে, ওগুলো নিয়ে পরে ভাবলেও চলবে।